আজাদ মজুমদার, আপনার আগে বলছিলাম যে নতুন বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন সেটা নিয়ে কথা বলবো আপনার সাথে। নতুন বাংলাদেশ আসলে যদি আমরা দেখি, গতকালকে একটা দারুণ একটা দিন গিয়েছে আসলে বাংলাদেশের জন্য। আমরা দেখি হকিতে বাংলাদেশ জিতেছে, নারীরা এশিয়ান কাপের শেষ গ্রুপ পর্বে জিতেছে এবং বাংলাদেশের ক্রিকেটটাও জিতেছে। ওভারঅল যে এই সাফল্য, এটা কতটুকু অনুপ্রাণিত করে বা ভালো কাজ করে, ভালো লাগা কাজ করে? অবশ্যই একজন ক্রীড়াপ্রেমী হিসেবে দেশের যে কোনো সাফল্যই তো আমাদের কাছে ভালো লাগে। আর যেহেতু ফুটবল এবং ক্রিকেট আমাদের দুটো প্রধান খেলা এখন, তো দুটো খেলাতেই যখন একসাথে সাফল্য আসে তখন সেটা ভালো না লাগার কোনো কারণ নাই। এবং আমরা সবাই সেটা, আমি মনে করি যে দেশের সব ক্রীড়াপ্রেমী মানুষই সেটা উপভোগ করছে। বিশেষ করে নারী দলের পারফরমেন্স এই এশিয়ান কাপ বাছাই পর্বে, তাদের যে অসাধারণ পারফরমেন্স এবং তারা যে আধিপত্য দেখিয়ে একটা নতুন ইতিহাস তৈরি করলো, এটা আমাদের সবাইকে আপ্লুত করেছে। কারণ নারী দলের পারফরমেন্স শুধুমাত্র এটা একটা খেলা না, এটা খেলার বাইরে অনেক বড় কিছু। কারণ এই যে মেয়েদের যে এগিয়ে যাওয়াটা, এটা আসলে আমাদের সামগ্রিকভাবে আমাদের সমাজে নারীর যে অগ্রগতি সেটারই এক ধরনের ইন্ডিকেশন। এবং নারীদের ক্রীড়াঙ্গনে যে বিভিন্নভাবে সরকারি বেসরকারি যে পৃষ্ঠপোষকতা, তার একটা প্রতিফলনও কিন্তু এই নারী দলের এই খেলাধুলায় এগিয়ে যাওয়াটা, এটা আমাদের সমাজের জন্য খুব ইতিবাচক একটা বার্তা বহন করে। এটা সাধারণ জাস্ট একটা খেলা না, এটা খেলার চেয়ে অনেক বড় বিষয়। এবং আমরা বিশ্বাস করি তারা যদি এই তাদের এগিয়ে যাওয়ার এই ধারাটা অব্যাহত রাখতে পারে, তাহলে আগামী দিনে বাংলাদেশ নারী ফুটবল দলের কাছ থেকে আমরা আরও অনেক বড় বড় সাফল্য দেখতে পাবো, যার ছাপ সামগ্রিকভাবে আমাদের সমাজে এসে পড়বে। এবং আমাদের বিভিন্ন সেক্টরে মেয়েরা যখন যেভাবে পিছিয়ে আছে, তারা কিন্তু এটা থেকে অনুপ্রাণিত হয়ে তারাও একটা কিছু করার চেষ্টা করবে, যাতে সমাজের মূলধারায় এসে তারা নিজেদের অবদানটা রাখতে পারে। এটার একটা ইম্প্যাক্টটা হবে অনেক বিশাল। সেই জন্য আমি বলি যে বাংলাদেশের অন্য যে কোনো খেলায় সাফল্যের চেয়ে বাংলাদেশ নারী ক্রীড়া দলের সাফল্য একটা আলাদা মানদণ্ডে আমরা সবসময় বিচার করি এবং এটাকে সবসময় সেভাবেই আমরা উপভোগ করি। এবং একই সাথে আমরা দেখি যে নারীদের এই যে যে এশিয়ান কাপ প্রথমবারের মতো খেলার যে সুযোগটা এসেছে, সেটা কিন্তু আমরা দেখেছি যে নারী উইং চেয়ারম্যানও তিনি বলেছেন যে এখন বিশ্বকাপ খেলার যে স্বপ্ন দেখছে এবং একসাথে অলিম্পিক খেলার যে স্বপ্ন দেখছে, এই স্বপ্নগুলোর সাথে আপনি কতটা, মানে যদি বলে যে রিয়েলিটির সাথে কতটা মিল খাবে আসলে? না, এটা তো সত্য যে ধরেন কয়েক বছর আগেও যদি আপনি বাংলাদেশে ফুটবলে বিশ্বকাপ খেলার কথা বলতেন, মানুষ এটাকে খুব একটা গুরুত্বের সাথে নিত না। মানুষ কারো কারো ক্ষেত্রে তো হাসাহাসি করতো। বিশেষ করে আমাদের পুরুষ দল, যেখানে সাফের গন্ডি টানা 4টা সাফ, আমাদের পুরুষ দল আপনার প্রথম রাউন্ডই পেরোতে পারে নাই সাফে। তো দক্ষিণ এশিয়া পর্যায়ে যখন আমাদের এই মানটা এই পর্যায়ে আটকে ছিল, তখন তো আমাদের হচ্ছে অনেক বড় স্বপ্ন দেখার সুযোগ ছিল না। কিন্তু নারী দল আসলে আমাদেরকে সেই স্বপ্নটা দেখিয়েছে। প্রথমত তারা পরপর দুবার সাব চ্যাম্পিয়ন হয়েছে। পরপর দুবার যখন সাব চ্যাম্পিয়ন হয়েছে, তখন এটাকে আর ফ্লুক বলার কোনো সুযোগ নেই। এটা আসলে তাদের ধারাবাহিক উন্নতিরই একটা প্রতিফলন। এবং আপনি যখন সাফের গণ্ডিটা পেরিয়ে যাবেন, অবশ্যই তার পরের ধাপ হচ্ছে আপনার মহাদেশীয় গণ্ডিটা, বিশেষ করে এশিয়া। এখন আমরা সেই মহাদেশীয় গণ্ডিতে পা রাখতে যাচ্ছি। এইবার আমাদের এই বাছাই পর্বে উত্তরণের মধ্য দিয়ে আমরা মহাদেশীয় গণ্ডিতে পা রাখতে যাচ্ছি। তো এগুলো এক একটা স্টেজ। আমরা বিশ্বাস করি যে মহাদেশীয় গণ্ডিতেও যদি আমরা সাফল্য পাই, এবং সেটা খুবই সম্ভব, কারণ যতটুকু জেনেছি যে 12টা দল আপনার এশিয়ান কাপে খেলবে, তাদের মধ্যে 8টা দলই বিশ্বকাপ বা অলিম্পিকে খেলার সুযোগ পাবে। তো সেটা খুব কঠিন হবে বলে মনে হয় না, যদি এই উন্নতির ধারাটা অব্যাহত রাখে। একটা জিনিস আপনি যদি দেখেন যে এই টুর্নামেন্টে নিজেদের চেয়ে র্যাঙ্কিংয়ে 73 ধাপে এগিয়ে থাকা দলকে বাংলাদেশ হারিয়েছে। তো এইটা যদি আপনি মনে করেন, যদি র্যাঙ্কিংয়ের গ্যাপটা আলোচনায় নেন, তাহলে এটা বোধহয় সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়। কারণ বাংলাদেশ কখনো নিজেদের থেকে র্যাঙ্কিংয়ে এত উপরে থাকা কোনো দলকে, ছেলে বা মেয়ে, কোনো ফুটবল দলে আসলে হারাতে পারেনি। তো যখন আপনার র্যাঙ্কিংয়ের এত উপরে থাকা একটা দলকে আপনি হারাতে পারবেন, তখন কিন্তু আপনার আত্মবিশ্বাসটা হবে অন্যরকম। এবং এটা কিন্তু আপনার কোনো ফ্লুক বা অঘটন এটাকেও বলার কোনো সুযোগ নেই। কারণ এটা আপনি উন্নতি করেছেন বলে আপনি ওই লেভেলে কম্পিট করতে পারছেন এবং সেখানে গিয়ে আপনি সাফল্যও পাচ্ছেন। তো এইটা যখন সম্ভব হয়েছে, তখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এশিয়ার যারা প্রধান দল, বিশেষ করে নারী ফুটবলে, তাদের সাথেও আপনি কম্পিট করার আপনার একটা অ্যাবিলিটি তৈরি হয়েছে। এবং সেই অ্যাবিলিটিটা যদি আপনি ধরে রাখতে পারেন এবং সেটাকে কাজে লাগাতে পারেন, তাহলে বিশ্বকাপ বা অলিম্পিক এখন আর দূর কোনো স্বপ্ন না, এটা এখন বাস্তব। আমি জানি না, হয়তো কাজ করলে হয়তো বা সম্ভব, আসলে প্রথম চেষ্টায় হবে কিনা সেটা আমরা কেউ জানি না। হলে খুব ভালো, যদি নাও হয় আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটা যে সম্ভব, এই যে বিশ্বাসটা যে তৈরি হয়েছে, এই বিশ্বাসটাই আমাদেরকে
পরের ধাপে নিয়ে যাবে বলে আমার ধারণা। আজাদ বন্ধু, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। জি, শুনতে পাচ্ছেন? দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করুন। আমি সিলেট থেকে বলছি, ইউসুফ আল নিশান। জি, বলুন। আমি প্রথমে চ্যানেল 24 কে ধন্যবাদ দিতে যাচ্ছি যে আমাকে এই সুযোগ দিয়েছেন কিছু বলার জন্য। জি, আপনার প্রশ্নটা আসলে বুঝতে পারিনি, আরেকবার বলবেন? মানে আমি বলতে চাচ্ছি যে চ্যানেল 24 কে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। জি, আপনার প্রশ্ন কি? আমার কথা হচ্ছে, কালকে তো আমরা জিতছি, জি। কিন্তু যদি পারভেটিশন ইমান তৌহিদ জিতে 50 না করতেন তাহলে কি আমরা পারতাম নাকি জিততে? এটা আমার প্রশ্ন। আর আরেকটা হচ্ছে, তানজিম সাকিবকে আমি অলরাউন্ডার হিসেবে দেখতে চাই। ওকে, বুঝতে পেরেছি। আসলে ফুটবল থেকে তিনি ফুটবল দলকে করেছেন এবং একসাথে ক্রিকেটে চলে গেছেন। আমরা যদি ফুটবল এবং ক্রিকেটের একটু যদি মানে কম্পেয়ার করি, সেই জায়গায় কিন্তু আসলে ক্রিকেটটা পিছিয়ে যাচ্ছে কিনা? না, ক্রিকেটটা পিছিয়ে যাচ্ছে এটা বলার এখনই আমি কোনো কারণ দেখছি না। আপনি একটু যদি খেয়াল করেন, দেখেন আমাদের ক্রিকেটটা এখন একটা ট্রানজিশনাল ফেজে পা দিয়েছে। আমাদের একটা গ্রুপ অফ সিনিয়র খেলোয়াড় সরে গিয়েছে, এখন একটা নতুন সেট অফ একদল খেলোয়াড় দলে যুক্ত হয়েছে। তো এই যে ট্রানজিশনাল ফেজটা, এটা কিন্তু অনেক দলই ফেস করেছে, অনেক দেশই ফেস করেছে। আপনি যদি অস্ট্রেলিয়ার দিকে দেখেন, একসাথে যখন আপনার রিকি পন্টিং, ম্যাগ্রা তারা যখন চলে গিয়েছে, অস্ট্রেলিয়াও কিন্তু এইটার মধ্যে পড়েছে এবং তারাও স্ট্রাগল করেছে। আপনি যদি ইংল্যান্ডের দিকে তাকান, ইংল্যান্ডেও একঝাঁক প্রতিষ্ঠিত খেলোয়াড় একসাথে সরে যাওয়ার পর তারা এই ট্রানজিশনাল ফেজটা ফেস করেছে। শ্রীলঙ্কাতে একই ঘটনা ঘটেছে, পাকিস্তানেও একই ঘটনা ঘটেছে। যখন একদল প্রতিষ্ঠিত তারকা দীর্ঘদিন ধরে একটা দলের সাথে সম্পৃক্ত থাকেন এবং তারা একে একে সবাই সরে যান, তখন কিন্তু নতুন করে আবার রিবিল্ডিংয়ের যে প্রসেসটা, সেটা খুব সহজ হয় না। ট্রানজিশনাল এই প্রেসটাতে অনেক আপস অ্যান্ড ডাউন থাকে। আমাদের দলেও সেই আপস অ্যান্ড ডাউনটা থাকছে। আমাদের এই নবীন একজন অধিনায়ক আছেন, যেই টপ অর্ডারের ব্যাটসম্যান বলেন বা বোলার বলেন, সবাই নবীন। তারা গত কিছুদিন কিন্তু সাফল্য পায় না, অনেক স্ট্রাগল করেছে। এই স্ট্রাগলটা খুবই প্রত্যাশিত ছিল। কিন্তু যেটা ইতিবাচক দিক এটার মধ্যে, সেটা হচ্ছে যে এই দুঃসময়ের মধ্যেও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং তারা ঘুরে দাঁড়িয়েছে। গতকালকের ম্যাচটা যদি আপনি দেখেন, এটা কিন্তু আপনার শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রেমাদাসা স্টেডিয়ামে 13 ম্যাচ পর প্রথম জয় বাংলাদেশে। যখন বাংলাদেশ দলটা অনেক ভালো ছিল, বিশেষ করে ওয়ানডে দল, এবং সেখানে অনেক প্রতিষ্ঠিত খেলোয়াড় ছিল, তখনও কিন্তু বাংলাদেশ জিততে পারেনি এই প্রেমাদাসাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে। গতকাল মোটামুটি মাঝারি মানের একটা পুঁজি নিয়ে আপনি বাংলাদেশ জিতেছে। আপনি তানভীর ইসলামের বোলিং যদি দেখেন, আমি কালকে খুব মনোযোগ দিয়ে আসলে দুইটা মানে না, তানভীর ইসলামের বোলিং এর একটা সবচেয়ে বড় ইতিবাচক দিকটা যিনি আপনি খেয়াল করেন, এক সময় আমাদের লেফট আর্ম স্পিনার ছিল আমাদের হচ্ছে কোর স্ট্রেংথ। এনামুল হক মনি থেকে শুরু করে মোহাম্মদ রফিক, তারপর আব্দুর রাজ্জাক, বাংলাদেশ দলে একসময় মানে একজন না একজন লেফট আর্ম স্পিনার সবসময় থাকতোই। এখন আমাদের লেফট আর্ম স্পিনার তাইজুল ইসলাম, কিন্তু তাইজুল ইসলামের বোলিংয়ের যা ধরন, সেটা আসলে সীমিত ওভারের ক্রিকেটে খুব বেশি উপযোগী না, কারণ তাকে অনেকবার সুযোগ দেওয়ার পরেও কিন্তু সেটা প্রমাণ হয় না। কিন্তু তিনি সেই সীমিত পরিসরে ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। সো আমাদের একজন বাঁহাতি স্পিনার দরকার ছিল, যিনি আমাদের লিমিটেড ওভার ক্রিকেটে আমাদেরকে অনেকদিন সার্ভিস দিবেন। তো তানভীর ইসলাম এখনই, আমি বলবো না যে উনি অনেকদিন সার্ভিস দিয়ে দিবেন, এখনই এত বড় আশাবাদী হবো না, কিন্তু আমরা আলোচনা করব, একটা বিরতি দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন। ক্লেমন বিয়ন্ড এজেন্সি, ছোট্ট একটা বিরতি। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড। দর্শক, আমরা কথা বলছিলাম যে নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গনের অগ্রগতি নিয়ে। আমাদের সাথে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং আমি আপনার সাথে আছি শাপাত মৃদুল। চাইলে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন। আজাদ মজুমদার, আমরা যদি বলি যে নতুন বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনের অগ্রগতি, সেই জায়গায় মানে কতটা অগ্রগতি দেখছেন আপনি? কারণ আপনি যেহেতু সরকারের সাথে কাজ করছেন। অগ্রগতি হচ্ছে, তবে এটা অস্বীকার করার উপায় নেই যে অগ্রগতিটা ধীর। আমি একটা সার্চ কমিটির সাথে সম্পৃক্ত ছিলাম। আমরা সার্চ কমিটি থেকে অনেকগুলো ফেডারেশনের নতুন করে অ্যাডহক কমিটির
প্রস্তাবনা পাঠিয়েছি, ম্যাক্সিমামই সেগুলো বাস্তবায়িত হয়েছে এবং সেই অ্যাডহক কমিটিগুলো আবার কাজ করা শুরু করেছে বিভিন্ন ফেডারেশনে। অনেকগুলো ফেডারেশনের যে গঠনতন্ত্রে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো সমাধানের জন্য এই সার্চ কমিটিও কাজ করেছে, তারা কাজটা অনেকটা এগিয়ে এনেছে। যেহেতু সার্চ কমিটির ম্যাচ শেষ হয়ে গিয়েছে, নতুন করে আরেকটা কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করি যে তারা এগুলো দেখবে এবং সেক্ষেত্রে আপনার গঠনতন্ত্রজনিত যেসব সংস্কার প্রয়োজন সেগুলো হতে হবে। তবে এটা অস্বীকার করার কোনো আসলে সুযোগ নেই যে আমরা যেই মাত্রায় ক্রীড়াঙ্গনে পরিবর্তনটা আশা করেছিলাম সেই মাত্রায় সেটা হয়নি। এটার একটা বড় কারণ আমলাতান্ত্রিক অসহযোগিতা। আপনি যদি দেখেন যে সার্চ কমিটি থেকে আপনার শুটিং ফেডারেশনের কমিটি করে দেওয়া হয়েছে, কিন্তু এখনও ক্রীড়া মন্ত্রণালয়ের যারা সংশ্লিষ্ট আমরা আছেন তারা সেই কমিটি অনুমোদন করতে পারেননি। এই গত ইন্টারিম গভর্নমেন্টের সময় 3 জন ক্রীড়া সচিব চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা এখনও শুটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি চেঞ্জ করতে পারি নাই। এটার জন্য এককভাবে দায়ী হচ্ছে ক্রীড়া প্রশাসনের সাথে সংশ্লিষ্ট যেসব আমলা আছেন তারা। এদের অনেকেই আছেন অদক্ষ, এদের অদক্ষতার জন্য সরকারও সাফার করছে এবং ক্রীড়াঙ্গনে যে প্রত্যাশিত অগ্রগতি সেটা আসলে আমরা পারিনি। তবে একেবারে কোনো অগ্রগতি হয়নি এটা বলার কোনো সুযোগ নেই। অনেক অগ্রগতি হয়েছে, অনেক চেঞ্জ এসেছে এবং সেই চেঞ্জের কিছু প্রতিফলন কিন্তু মাঠেও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে আপনার খেলাধুলার যে সাফল্যের কথা, আপনি নারী দলের অগ্রগতির কথা আমরা বলছি। আমরা নারী দলের অগ্রগতির ভিত্তিটা যদি অনেক আগে রচিত হয়েছিল, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট সেই পৃষ্ঠপোষকতাটা কন্টিনিউ করেছে এবং নারী দলকে নানাভাবে উৎসাহ উদ্দীপনা দেওয়ার চেষ্টা করেছে, যার ফলে মাঠেও কিন্তু তার একটা রিফ্লেকশন দেখছি। ক্রিকেটের ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন এসেছে, অনেকগুলো পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। আমি জানি না ইন্টারিম গভর্নমেন্টের সময়ের মধ্যে কতটুকু পরিবর্তন সম্ভব হবে, তবে আমার বিশ্বাস যে পরিবর্তনগুলোর পরিকল্পনা করেছেন নতুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি, উনি যেভাবে নতুন কিছু পরিকল্পনা তৈরি করেছেন সেগুলোতে যদি উনি কাজ করতে পারেন তাহলে হয়তো কাঙ্ক্ষিত মাত্রায় কিছুটা পরিবর্তন আসবে। এবং এই সমস্ত রাজনৈতিক বাধা পেরিয়ে এইগুলো কি সম্ভব কিনা সবকিছু নিয়ে যদি বলেন? বাধা বিপত্তি চ্যালেঞ্জ এগুলো তো সবসময় ছিল, কিন্তু আগে যেটা ছিল যে ক্রীড়াঙ্গনকে একটা লুটপাটের ক্ষেত্র বানিয়ে ফেলা হয়েছিল। যদিও ক্রীড়াঙ্গনে আর্থিক খুব বেশি সংশ্লিষ্টতা নেই, কিন্তু ক্রীড়াঙ্গনকে ব্যবহার করে ক্রীড়াঙ্গনকে অনেকেই এটাকে ব্যবহার করে নিজের আখের গোছানোর চেষ্টা করেছেন। যেখানে আর্থিক সংশ্লিষ্টতা আছে বিশেষ করে ক্রিকেটে, সেখানে নানা ধরনের আর্থিক অনিয়মের কথাও আমরা জেনেছি। এখন সেগুলো বন্ধ করে ক্রীড়াঙ্গনে এক ধরনের স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে। এই স্বচ্ছতাটা আনতে গিয়েও যে চ্যালেঞ্জ ফেস করছি না আমরা বা ইন্টারিম গভর্নমেন্ট তা নয়, তবে চেষ্টাটা আছে। আশা করি এই চেষ্টার কিছু সুফল মিলবে। এবং আমরা যদি একটু দেখি যে বাংলাদেশের যেই পদক্ষেপগুলো নিয়েছে যে ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর, সেই জায়গায় একবার সার্চ কমিটি একবার গঠন করা হয়েছে, এরপর আবারও একটা গঠন করা হলো সংস্কার কমিটি আর কি। তো এই দুইবার কেন করতে হচ্ছে? না, সেটা তো আমি আপনাকে প্রথমেই ব্যাখ্যা করেছি। সার্চ কমিটির টার্মস অফ রেফারেন্সের মধ্যে ছিল বেসিক্যালি গঠনতন্ত্র সংশোধন, তারপরে আপনার গঠনতন্ত্র সংশোধনের পাশাপাশি কমিটিগুলো তৈরি করার একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। যেহেতু কমিটিগুলো তৈরি করার একটা আর্জেন্সি ছিল, বিকজ আপনার অনেক ফেডারেশনের কর্মকর্তা ছিল যারা পালিয়ে গিয়েছে, অনেক ফেডারেশনে একটা স্থবিরতা নেমে এসেছিল, সেই জন্য কমিটিগুলো জরুরি ভিত্তিতে করা হয়েছে। কিন্তু সার্চ কমিটির যে মেয়াদ ঠিক করে দেওয়া হয়েছে তাতে কমিটি গঠন করার পরে গঠনতন্ত্র সংশোধনের যে সময়টুকু সেই সময়টুকু সার্চ কমিটি পায়নি এবং না পাওয়ার কারণেই আসলে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই কমিটিটা পুনর্গঠন করে সেখানে আরেকটা কমিটি গঠন করা, যাতে করে যেহেতু গঠনতন্ত্র সংশোধনের বিষয় আছে সেখানে একজন আইন বিশেষজ্ঞ তাকেও রাখা হয়েছে, তাদেরকে নিয়েই কাজটা আবার পুনরায় পুনরায় সংস্কার মানে কি, এই সংস্কারটা তো করাই যায়নি, এই সংস্কারটা যাতে সম্পন্ন করা যায়। আমরা আবারও আলোচনা করবো, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমন বিয়ন্ড দলে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দলেতে। দর্শক আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে এবং এই আলোচনায় আমাদের সাথে আছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আজাদ ভাই, যদি একটু দেখি যে গতকালকে একটা সিরিজ শেষ হয়েছে, ক্রিকেটাঙ্গনের যেই সিরিজ পিছিয়ে গেছে আসলে ভারতের সাথে 13 মাস পিছিয়ে গেল। অগাস্টে শুরু হওয়ার কথা ছিল, সেটা আগামী বছর হবে। এটা কি আসলে ভারত এই কারণেই কি পিছিয়েছে যে এই অন্তর্বর্তী সরকারের উপরে তাদের যে ভরসা ওই জায়গাটা নাই? বা যদি আমরা দেখি যে পাকিস্তান এবং যখন ভারতের যুদ্ধ চলছিল তখন এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। না, এরকম কোনো কারণ তো তারা বলে নাই। আর বাংলাদেশের ক্রিকেট সিরিজ রিশিডিউল হওয়া এটা তো নতুন কিছু না, এর আগেও অনেক সিরিজ বিভিন্ন কারণে রিশিডিউল হয়েছে। ভারতই জানে তারা কেন এটা রিশিডিউল করতে চেয়েছে।
তাদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত তো আসলে আমাদের নিশ্চিত হয়ে বলার কোনো উপায় নেই কেন তারা আসলে তারা দেখিয়েছে যে এই যে অগাস্টে তাদের আন্তর্জাতিক ব্যস্ততা রয়েছে, আসলে কিন্তু কোনো খেলা নেই আসলে। হতে পারে তাদের খেলোয়াড়দের যথেষ্ট বিশ্রাম হচ্ছে না, তারা তো বিভিন্ন সিরিজ খেলছে এবং টাকার লোভে তারা নানা ধরনের সিরিজই খেলে এবং এই সিরিজের ফলে তাদের খেলোয়াড়রা হয়তো অনেক সময় পর্যাপ্ত বিশ্রাম পায় না। বিশ্রাম না পাওয়ার কারণে তারা তাদের খেলোয়াড়দেরকে হয়তো বিশ্রাম দিতে চায়, এটা একান্তই তাদের সিদ্ধান্ত। এই সিরিজটা তো বাতিল হয় নাই, যেহেতু পরবর্তীতে হবে, আমাদের এটা নিয়ে এত বেশি উদ্বিগ্ন হওয়ারও কোনো কারণ নেই, এটা নিয়ে খুব পড়ে থাকারও কোনো সুযোগ নেই। বাংলাদেশের আরও অনেকগুলো খেলা আছে, বাংলাদেশ এই খেলাগুলো নিয়ে পরিকল্পনা করতে পারে, সেই খেলাগুলো নিয়ে খেললেই আপনার বাংলাদেশের ক্রিকেটের যে স্বাভাবিক গতিধারা সেটা অব্যাহত থাকবে। এমন না যে ভারতের সাথে বাংলাদেশের কখনো সিরিজ হয় নাই বা ভবিষ্যতে আর হবে না। ভারতের সাথে বাংলাদেশের সিরিজ হবে এবং এটা আমরা মনে করি না যে এটার সাথে দুই দেশের যে রাজনৈতিক টানাপোড়েন, যদি কিছু ভারত থাকে বলে মনে করে সেটা কোনো এফেক্ট পড়বে। ভারতের দিক থেকে ভারত ক্রিকেটটাকে সবসময় রাজনীতিকীকরণ করার চেষ্টা করে, তারা বিভিন্ন দেশের সাথে তাদের রাজনৈতিক সম্পর্কের উত্থান পতনের উপর নির্ভর করে তারা আসলে কার সাথে ক্রিকেট খেলবে কি কার সাথে ক্রিকেট খেলবে না, এটা তাদের একান্ত তাদের বিষয়। কিন্তু বাংলাদেশ ক্রিকেটটাকে কখনো রাজনীতির সাথে মেলায় না। বাংলাদেশ ক্রিকেটটাকে সবসময় মনে করে যে এটা একটা আলাদা একটা বিনোদন জগৎ, যেখানে দেশের হাজার হাজার তরুণ যাদের সম্পৃক্ততা আছে, যাদের আগ্রহ আছে, দেশের মানুষ খুব আগ্রহ নিয়ে ক্রিকেট খেলে, ক্রিকেট দেখে, ক্রিকেট ভালোবাসে। আমরা ক্রিকেটটাকে অন্য কোনো কিছুর সাথে মিশ্রণ করতে চাই না। সো ভারত আসলে যদি আগস্টেও আসে ওয়েলকাম, আমাদের দিক থেকে ইন্টারিম গভর্নমেন্টের দিক থেকে তাদের নিরাপত্তা সহ অন্য যে কোনো চাহিদা সম্ভাব্য সব রকমের সাপোর্টই তাদেরকে দেওয়া হবে। আর যদি তারা মনে করে যে না এটা এখন না, তাদের অন্য কোনো ইস্যু আছে, তাহলে তারা পরবর্তী বছরে নিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ আজাদ মজুমদার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেষ করবো আজকে ক্লেমন বিনোদনগুলি। আপনারা দেখছিলেন যে বাংলাদেশ কিন্তু সব দিকে আসলে এগিয়ে যাচ্ছে এবং কিছু পিছিয়ে পড়ার গল্পও রয়েছে। আশা করি আরও এগিয়ে যাবে বাংলাদেশ। শেষ করছি ক্লেমন বিনোদন গ্যালারি।